মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আর এই পূর্ণ লগ্নে আমার মনে হয় গোটা আপামর পশ্চিমবঙ্গবাসীর শুধুমাত্রই একটাই আবেদন মায়ের কাছে, একটাই নিবেদন, একটাই প্রার্থনা, মানুষরূপী যে সমস্ত অশুভ শক্তি এবং অসুররা আজও আমাদের সমাজে দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে নিধন করো। আরও একবার দুর্গা দুর্গতি নাশিনী হয়ে ওঠো গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। এই প্রার্থনা বোধহয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরে। এবং এবারের দুর্গাপুজোটা একেবারেই সম্পূর্ণরূপে আলাদা একটা মাত্রা পেয়ে গিয়েছে আরজেকর আন্দোলনকে নিয়ে, আপনারা জানেন। এবং বয়স্করাও কেউ মনে করে উঠতে পারছেন না যে কবে তারা এই ধরনের একটা প্রতিবাদ দেখেছেন যেখানে দুর্গাপুজোর উৎসবকে সরিয়ে রেখে কার্যত প্রতিবাদটাই একটা বড় জায়গা দখল করে নিয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা তারাও ছেড়ে কথা বলার পাত্র নয়। যেখানে যেখানে রাত দখলের কর্মসূচি এখনো চলছে সেখানেই হামলা হওয়ার ঘটনা বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখছেন। এমনকি মহালয়ার আগের দিন রাত দখলের কর্মসূচিতেও এই ধরনের হামলা ঘটানো হয়েছে তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে বলে অভিযোগ। এছাড়াও আপনাদের দেখাতে চাইব তৃণমূল কংগ্রেসের একজন এমএলএর কীর্তি, বলা ভালো কুকীর্তি। তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত থাকা বিডিও এবং পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই পরিষ্কারভাবে জনসাধারণকে হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি হচ্ছেন ভাতারের তৃণমূল বিধায়ক। বলছেন সরকারি অনুদান যারা নিয়েছেন তারা প্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখবেন, আর যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না রাখেন তাহলে আপনাদের ওই টাকা নেওয়ার কোনো অধিকার নেই। তার কারণ তিনি বিশ্বাস করেন যে টাকাটা মুখ্যমন্ত্রী দিয়েছেন, মুখ্যমন্ত্রী সরকারের লোক। সেই কারণেই তিনি একদিকে হুমকির সুরে কার্যত অনুরোধ করলেন যেন প্রত্যেকটি পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো থাকে। কি বললেন ভাতারের তৃণমূল বিধায়ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শুনুন। শুনলে বেশ কিছু প্রশ্ন আশা করি আপনাদের মাথায় জন্মাবে। শুনুন আগে বক্তব্যটা। প্রশাসনিক আধিকারিকরা এবং বিডিও স্যার সকলকে পুজোর শুভেচ্ছা, এবং যে সমস্ত ক্লাব এসেছেন সকলকেই জানাই শারদীয়ার শুভেচ্ছা। ডিজের ব্যাপারে বলেছি, আমি একটা কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা, এটা সরকারের টাকা বা মুখ্যমন্ত্রী সরকারের লোক, সে পার্টি হতে পারে, কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না। এটা কিন্তু খুব বাজে জিনিস। তাহলে আমরা টাকাটা নেবেন না। যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা, তারা টাকাটা না নেয় ভালো, কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না। সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না, তাহলে আমরা টাকাটা নেবেন না। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আর কিছু বলতে চাই না। নমস্কার। শুনলেন বন্ধুরা, একেবারেই তার বক্তব্য শুনে মনে হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেটের টাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পকেটের টাকা খরচা করে এই সমস্ত পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে দিচ্ছেন। অন্তত তিনি যে ধরনের কথা বললেন সেটাই যেন পরিষ্কার হয়ে উঠল। মানুষকে বোকা বানানোর কাজটা দিনের পর দিন এই রাজ্যের শাসক দল করে আসছে। তার কারণ সরকারি প্রকল্পের টাকা এটা কোনোভাবে তৃণমূল কংগ্রেসের টাকা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা, এই ধরনেরই একটা ন্যারেটিভ তারা করার চেষ্টা করে। এবং পশ্চিমবঙ্গের সাধারণ গরিব যারা মানুষ রয়েছেন তাদের বেশিরভাগ অংশ বুঝতে পারলেও কিছু অংশের মানুষ হয়তো এখনো বিশ্বাস করেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেন, কিংবা পুজোর 85,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেন, এমনটা অনেকে এখন হয়তো বিশ্বাস করেন। বিশেষ করে এই সমস্ত নেতা নেতৃত্বরা যখন পাড়ার মঞ্চে উঠে এই ধরনের বক্তব্য বলেন তখনই হয়তো অনেকে বিশ্বাস করতে চান। এবং আমারও মনে হয় যে সত্যি সত্যি এবারে দুর্গাপুজোতে যারা এত কিছু কাণ্ড ঘটে যাওয়ার পরেও এত মানুষ যাদের শিরদাঁড়াটা এখনো সোজা, যে সমস্ত ক্লাব প্যান্ডেলগুলি তারা অনুদানটা প্রত্যাখ্যান করেছেন, এদৎ সত্ত্বেও যে সমস্ত পুজো কমিটিগুলো এখনো পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া 85,000 টাকার অনুদান অনুগ্রহ করে নিয়েছেন, আমার মনে হয় এই বিধায়কের কথা মেনে সত্যি সত্যি তাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় করে ছবি প্যান্ডেলে লাগিয়ে রাখা উচিত। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের জানার প্রয়োজন রয়েছে যে কোন কোন সেই ক্লাব যারা এত বড় একটা আন্দোলনে নিজেদের সামিল থেকে বঞ্চিত করলেন নিজেদের, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহের কাছে যে তারা মাথা নুইয়ে ফেলেছেন
সেটা অন্তত প্রতীকী হিসাবে প্রমাণ করার জন্য তাদের প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় করে কাট আউট কিংবা একটা বড় করে ছবি, যাতে করে মা দুর্গার দর্শনের আগে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দর্শনটা মানুষরা করতে পারে, সেই ব্যবস্থা ওই সমস্ত ক্লাবগুলির করা উচিত। এখনো যাদের বিবেক জাগ্রত হলো না, আরজিকর কাণ্ডে গোটা রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা থেকে শুরু করে আরজিকর পরবর্তী যে সমস্ত খুন এবং ধর্ষণের ঘটনা ক্রমাগত আমাদের রাজ্যে ঘটে চলেছে, এছাড়াও ছেড়ে দিন অনিয়মের ঘটনা, চাকরি চুরির ঘটনা, ওইগুলো আমি আর উল্লেখ করছি না। এই সমস্ত কিছু দেখার পরেও যারা মনে করেছেন এই অনুদান নেওয়াটা এই পরিস্থিতিতেও আমাদের উচিত, তাদের মনে হয় যে সত্যি সত্যি আপনারা একটা দুর্গা প্রতিমার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কাট আউট আপনারা সামনে লাগিয়ে রাখুন। আপনারা কতটা বশ্যতা স্বীকার করেছেন তার প্রতীকী হিসাবে এটা মানুষ যেন বুঝতে পারে। এবং আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য এই ধরনেরই একটা কথা বললেন, তার গলাতেও একই ধরনের বক্তব্যের সুর উঠে আসলো। আসুন আপনাদের শোনাতে চাইবো বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই প্রসঙ্গে ঠিক কি বললেন। করে বিচার ব্যবস্থা চালাচ্ছে, আরেকজন নেতা বিবৃতি দিচ্ছেন যদি দুর্গাপুজোর অনুদান নেন তাহলে মুখ্যমন্ত্রীর ছবি একদম সামনে টাঙিয়ে রাখতে হবে। দেখুন, আমরা এভাবে কোন কমিটিকে অনুদান দেওয়ার পক্ষে নই। এটা কোনো রাজনৈতিক দল, কোনো সরকারের কাজ হতে পারে না। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রত্যেকেরই মেরুদণ্ড কার্যত বাইরে বার করে রেখে প্লাস্টিক ঢুকিয়ে দিয়েছেন। যারা পুজোর অনুদান নিয়েছেন তাদের এটা কর্তব্য বলে আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর ছবি দেবী দুর্গার আগে টাঙিয়ে রাখা প্যান্ডেলে ঢোকার মুখে, এটা আমরা দাবি করছি। যারা অনুদান নিয়েছেন, আমি আবার রিপিট করছি, যারা এই অবস্থার পরেও অনুদান নিয়েছেন তারা অনুগ্রহ করে দয়া করে প্রতিমার আগে, মানে প্রতিমা দর্শনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভালো সুন্দর হাসি মুখের ছবি সামনে টাঙিয়ে রাখবেন। কারণ আপনারা নিয়েছেন, আপনারা দাসত্ব স্বীকার করেছেন এবং আপনারা যে দাস হয়ে গেছেন সেটা বলে দিচ্ছেন। হুমকি যারা নেননি, যারা প্রতিবাদ করেছেন, যারা বলেছেন এই 85,000 টাকা ছাড়াও আমার দুর্গাপুজো হবে, আমার এখানে কলা বউয়ের স্নান হবে, আমার দুর্গা প্রতিমা ঠিক সময় 3 দিন কাটিয়ে তিনি আবার ফিরে যাবেন নীলকণ্ঠ পাখিকে সঙ্গে নিয়ে। সুতরাং এখানে যেভাবে পুলিশ বলছে, এর পরেও যারা এই অনুদানে পুজো করছেন, আমার মনে হয় তাদের অন্তত মুখ্যমন্ত্রীর ছবি সামনে রাখা দরকার। কারণ বিধায়ক যথার্থ বলেছেন, তিনি বলেছেন যারা নিয়েছেন টাকা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি রাখতে বাধ্য। এবং এই যিনি যে বিধায়ক এই দাবি করেছেন তিনি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে তৃণমূলের কর্মসূচিটা মানুষকে জানাবার মতো সৎসাহস রেখেছেন। এর জন্য দলের পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। শুনলেন বন্ধুরা, দেখুন আমার মনে হয় এখন একটা সমাজ সংস্কারকের কাজ শুরু হয়েছে। সেই সমাজ সংস্করণে যারা এগিয়ে আসছে, যারা হয়তো অতীতে ভুল করেছেন কিন্তু এখন এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বোধহয় তাদেরকে মাফ করে দিতে পারবেন যদিও তারা অতীতে ভুল করেছিলেন। উদাহরণ হিসাবে আপনাদের বলতে পারি, তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার বলুন কিংবা সুখেন্দু শেখর রায় বলুন, দেখুন এই মুহূর্তে সাধারণ মানুষের কিন্তু তাদের ওপর কোনো রাগ, দুঃখ, ক্ষোভ কিচ্ছু নেই। তার কারণ তারা নিজেদের ভুল বুঝতে পেরে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের গলার সঙ্গে গলার আওয়াজ মিলিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তারা রাস্তায় পর্যন্ত নেমেছেন এবং একেবারেই যে বক্তব্যটা এই মুহূর্তে একজন সৎ মানুষ হিসাবে বলা উচিত সেই বক্তব্যটাই তারা বলতে পারছেন। তার কারণ তারা তৃণমূল কংগ্রেসের বাইরে বেরিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিতে পেরেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে, যে সমস্ত মানুষরা এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও, যেখানে একটা কার্যত অলিখিত গণ অভ্যুত্থান পশ্চিমবঙ্গের মাটিতে আরজিকর কাণ্ড নিয়ে গড়ে উঠেছে এবং যেখানে একটা সমাজ সংস্কারকের কাজ চোখে পড়ছে, সমাজের যারা অসুর সেই অসুরদের বিরুদ্ধে রাস্তায় নেমে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিজেদের প্রতিবাদ জানাচ্ছেন, এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও যারা এই সুযোগটা হেলায় হারালেন, আমার মনে হয় তাদের আরো কঠিন প্রশ্নপত্রের সম্মুখীন হতে হবে। উদাহরণ হিসেবে ডেফিনেটলি 2-1 জনের নাম বলাই যেতে পারে। যেমন গতদিনই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ক্রমাগত তার প্রশংসা এবং তার বক্তব্যে একেবারে উচ্ছ্বসিত হয়ে পড়ছিলেন নচিকেতা। তার নামটাই সর্বাগ্রে আমার প্রথম মনে পড়ল। এত বড় সুযোগ পাওয়ার পরেও নিজের অতীতের অবস্থানগত ভুল থেকে তিনি কোনো রকমেরই পরিবর্তন করার চেষ্টা করলেন না,
বা এখনো পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর তার অগাধ আস্থা, এটা দেখে নিশ্চিতভাবে আমার কোনো বক্তব্য নেই। শুধু আমার এটাই মনে হলো তিনি একটা বড় সুযোগ হয়তো সম্ভবত হারালেন। তারা যে সমস্ত ভুলগুলো করেছিলেন বলে মানুষ মনে করেন, সেই সমস্ত ভুলগুলো তারা শুধরে আরও একবার মানুষের সাথে গলা মেলালে নিশ্চিতভাবে আমার বিশ্বাস মানুষ তাদের ক্ষমা করতে পারতেন। কিন্তু যে সুযোগ তারা হেলায় হারালেন, সেই সুযোগ হারিয়ে আগামী দিনে বড় প্রশ্নের সম্মুখীন তাদের হতে হবে এবং সেই প্রশ্নের কঠিন উত্তর কিন্তু একদিন তাদের সাধারণ মানুষকে দিতে হবেই হবে। এই বিশ্বাস বা এই আত্মবিশ্বাস অবশ্যই আমাদের আছে। তবে আপনাদের দেখাতে চাইবো, দেখুন এই আন্দোলনটা যে শুধুমাত্রই সর্বৈব একেবারে সার্থক হয়ে উঠছে এমনটা নয়। এই আন্দোলনকে হাতিয়ার করেও যে যার নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছেন। আমি আপনাদের বলেছিলাম, জুনিয়র ডাক্তারদের ওই অবস্থানকে সমর্থন করেছিলাম যে তারা কোনো পতাকা, কোনো রঙকে সমর্থন করেননি। যদিও আমি তাদের কিছু কিছু মন্তব্যের বিরোধিতা করেছিলাম। কেন তারা উত্তরপ্রদেশের নারী নির্যাতন বা বিজেপি শাসিত নারী নির্যাতনের কথা এই আরজি করের প্রতিবাদের ভাষা হিসাবে বলবেন, এ নিয়ে প্রশ্ন করেছিলাম। তার কারণ তারা রাজনৈতিকবিদ নয়। ডেফিনেটলি অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে যে সমস্ত নারী নির্যাতনের অত্যাচারগুলো হচ্ছে সেগুলো নিয়ে প্রতিবাদ হওয়া উচিত, আওয়াজ তোলা উচিত। কিন্তু তার দায়ভার জুনিয়র ডাক্তাররা যদি নিজেদের কাঁধে নিয়ে নেন, তাহলে অবশ্যই তাদের আন্দোলনটা রাজনৈতিক বলাই যায়। সেই কারণে তাদের কাছে নিবেদন করেছিলাম যে যেহেতু আপনারা রাজনীতির রঙকে মিশতে দেননি আপনাদের আন্দোলনে, তাই দয়া করে অযাচিতভাবে অন্যান্য রাজ্যে কোন সরকার কি ভুল করছে সেই দায়বদ্ধতা বা সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়বদ্ধতা আপনাদের নেই। আর যদি থাকে তাহলে আপনাদেরও রাজনৈতিকভাবে সমালোচনা করতে আমরা পিছপা হব না। সে যাই হোক, কিন্তু আপনাদের দেখাতে চাইবো এই আন্দোলনকে অনেকেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছেন। বিশেষ করে উগ্র বামপন্থী যারা রয়েছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে বা প্রথম দিন থেকেই আজাদি স্লোগানটা তুলছিলেন। আমার বড় আপত্তি রয়েছে এই আজাদি স্লোগানে। মূলত জেএনইউ বা তাদের ছাত্রছাত্রীরা এই আওয়াজ তোলেন। আমার অত্যন্ত আপত্তি রয়েছে। স্বাধীন ভারতে আজাদি স্লোগান তোলা মানে হচ্ছে আমরা স্বাধীন নই, এটাকে মেনে নেওয়া। তাই এই আজাদি স্লোগানে আমার প্রবলেম ছিল প্রথম দিন থেকেই। এবং কয়েকদিন আগে আমি দেখলাম যাদবপুরের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, তারা রাস্তায় নেবে নাকি কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগান তুলেছিলেন। আসুন আপনাদের ভিডিওটা প্রথমে দেখাতে চাইবো এবং এই ভিডিও হাতে পাওয়ার পরই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নড়ে চড়ে বসেছে। কেন কাশ্মীর মাঙ্গে আজাদি এই প্রতিবাদ করা হচ্ছে আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে, এটা নিয়ে একেবারে উদ্বেলিত হয়েছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক। প্রথমে ভিডিওটা দেখাবো, আসবো পরে আলোচনায়। দেখলেন বন্ধুরা, অনেক বামপন্থীরা রয়েছেন। আমি একটা ভিডিওতে দেখেছিলাম স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনেত্রী, তিনিও একসময় আজাদি আজাদি বলে স্লোগান দিচ্ছিলেন। আমার অত্যন্ত বিরক্তি লেগেছিল আরজি কর কাণ্ডের নির্যাতিতার দোষীদের খুঁজে বার করার সঙ্গে এই আজাদির স্লোগানের কোনো সম্পর্ক আমি খুঁজে পাইনি। এবং যারা এই স্লোগান দিয়েছেন তারা বামপন্থাকে বিশ্বাস করতে পারেন, কিন্তু কোনোভাবেই আরজি কর কাণ্ডের আন্দোলনের সঙ্গে এই স্লোগান যায় না। তাই যারা করছেন তারা এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। আমার মনে হয় সমস্ত মানুষকে সজাগ থাকতে হবে। এই স্লোগান যারা দিচ্ছেন তাদেরকে নিজেদের আন্দোলন থেকে বার করে দিন। তার কারণ স্বাধীন ভারতবর্ষে যারা আজাদির স্লোগান তোলে তারা কার্যত নিজেদেরকে ব্রিটিশ সাম্রাজ্যের মতো করে আজও পরাধীন ভাবতে শিখেছেন, আজও পরাধীন ভাবেন, এটাই তার প্রমাণ। তারা নিজেদের মনের আগলটাই যারা খুলতে পারেননি, যারা নিজেরা স্বাধীন আছেন এটা বিশ্বাস করতে পারেন না, তাদের আন্দোলনে যোগ দেওয়ার কোনো অধিকারই নেই বলে আমি বিশ্বাস করি। কাশ্মীর মাঙ্গে আজাদি, তার মানে কি বলতে চাইছেন ভারত থেকে কাশ্মীর সবসময় উগ্রপন্থীদের হাত ধরে স্বাধীনতা চেয়েছে, পাকিস্তান সবসময় চায় কাশ্মীরের স্বাধীনতা, আর আপনারাও কি সেই কাশ্মীরের আজাদি চাইলেন? কাশ্মীরের স্বাধীনতার কথা আপনারাও চাইলেন, যে স্বাধীনতার কথা পাকিস্তানের লোকজনও বলে আসে? এই অদ্ভুত আপনাদের স্লোগান। কোন রাজনৈতিক বুদ্ধি প্রয়োগ করছেন আপনারা? আপনারা যে কোনো একটা রং বা দলকে সমর্থন করতে পারেন, দয়া করে বুদ্ধিটাকে একটু বিচার করে তবে স্লোগানটা তুলুন। আর আপনারা শূন্য হয়ে গিয়েছেন বলে, যে কোনো একটা আন্দোলন গড়ে উঠেছে বলে সেই আন্দোলনকে হাতিয়ার করে আপনাদের আরও একবার
সংখ্যা বৃদ্ধি করতে হবে এমনটা যদি ভেবে থাকেন, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। মিলিয়ে নেবেন আমার কথা, আগামী যে কোনো নির্বাচন, সামনের যে সমস্ত নির্বাচনগুলো হবে, সেই প্রত্যেকটি নির্বাচনে দেখবেন অতীতে যা ফলাফল করেছিল সিপিএম, তার থেকে কোনো অংশে বেটার ফলাফল হবে না। সেটা একেবারেই ক্ষুদ্র রাজনৈতিক বুদ্ধি থাকলেই বোঝা যায়। বিশেষ করে আপনারা যখন এই ধরনের কার্যকলাপ করছেন, তখন আরও মানুষের ক্ষোভ কিন্তু আপনাদের জন্য বাড়ছে। তাই সেগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। ভারত বা স্বাধীন ভারতে আজাদি স্লোগানটা কতটা ন্যায়যুক্ত, প্রায় যেখানেই আমি মাঝে মাঝে দেখি সুযোগ পেলেই রাত দখলের সময় আপনারা আজাদি আজাদি করে চিৎকার করছেন। আরে আজাদি যদি চিৎকার করতে হয় তাহলে আপনারা প্রথমে জেলবন্দি হন, কারাবন্দি হন, তারপরে সেখান থেকে আজাদি আজাদি করুন, আপনাদের স্লোগানের মানে থাকবে। আপনি খোলা মাঠে দাঁড়িয়ে রয়েছেন। তো ভারত একটা গণতান্ত্রিক দেশ, ভারতের সংবিধান আপনাকে সমস্ত কিছু স্বাধীনভাবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে, সংবিধান মেনে করার অধিকার দিয়েছে। সেই সমস্ত স্বাধীনতা উপভোগ করেও যদি আপনি বলেন যে আমরা আজাদি চাইছি, স্বাধীনতা চাইছি, তাহলে যে পরাধীনতা আপনাদের মনে রয়েছে, সেই পরাধীনতা আপনাদের বাড়ি থেকেই আগে উন্মুক্ত হয়ে আসতে হবে। আপনাদের এই গুরুতর অসুখ কেউ সারাতে পারবে না, কোনো রাজনৈতিকবিদ, কোনো আন্দোলন আপনাদের এই অসুখ সারাতে পারবে না, আপনাদের নিজেকেই সারাতে হবে। স্বাধীন ভারতে সংবিধান যেখানে আপনাদের সমস্ত অধিকার নিশ্চিত করেছে, তারপরেও যদি আজাদি আজাদি করে স্লোগান তোলেন, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। আপনারা তুলতে পারেন, আপনারা নিজের মতো করে আন্দোলন করুন। দয়া করে ওই নির্যাতিতার নাম করে আর আরজিকর আন্দোলনকে হাতে নিয়ে একেবারেই আজাদি আজাদি স্লোগান যারা তুলছেন, সমানভাবে ধিক্কার জানাচ্ছি তাদেরও, যেমন ভাবে ধিক্কার জানাচ্ছি এই নির্যাতিতার মৃত্যুতে যারা জড়িত এবং যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তাদেরও যেমন ধিক্কার জানাচ্ছি, আর যারা আজাদি আজাদি স্লোগান তুলছেন তাদেরও সমানভাবে ধিক্কার জানাচ্ছি। আপনারাও কি আমার সঙ্গে রয়েছেন, নাকি আপনাদের কোনো বিপরীত মন্তব্য রয়েছে? অবশ্যই যুক্তিযুক্ত কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।